তো মাননীয় স্পিকারের একটা এখতিয়ার আছে রুলস অফ প্রসিডিওর অনুসারে। তিনি সময় কন্ডোন করতে পারেন যখন সংশ্লিষ্ট মন্ত্রী অথবা তার বিকল্প বিলগুলো সংসদে উত্থাপন করার জন্য আগে অনুমতি প্রার্থনা করেন, তিনি আহ্বান জানালে স্পিকার সাহেব, তো সেই তার জবাব মাননীয় স্পিকার যথাযথভাবে দিয়েছেন। এটা একটা। আমরা আজকে এখানে কয়েকটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। তারা ওয়াক আউট করেছেন বিভিন্ন ইস্যুতে, এটা পার্লামেন্টারি কালচার অনুসারে তারা করতেই পারেন বিধি মোতাবেক। কিন্তু যে সমস্ত ইস্যুতে তারা ওয়াক আউট করেছেন ওখানে কিছু কিছু তথ্য সঠিক ছিল না, ওনারা সঠিকভাবে উপস্থাপন করেনি। হয়তো তারা সরকারি দলের উপরে বিভিন্ন বিষয়ে দোষ চাপিয়েছেন বলা যায়। সেই বিষয়গুলো আমরা তাৎক্ষণিকভাবে যতটুকু অ্যাড্রেস করা দরকার পার্লামেন্টে সেইটুকুন আমরা অ্যাড্রেস করেছি। কিন্তু ওনারা যখন বাইরে এসে প্রেসের সাথে কথা বলেছেন তার মধ্যে অনেকগুলো বিষয়ে কথা বলেছেন যেগুলোর বিষয়ে আমাদের এখন বাইরে সেটার আমাদের জবাব দেওয়া প্রয়োজন। তা না হলে আমরা অনেকটা আপনাদের কাছে, মিডিয়ার কাছে, জাতির কাছে আমরা হয়তো আমাদের বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবো না। সেই জন্য আজকের এই প্রেস ব্রিফিং। এগুলো বিল আকারে অথবা সংশোধিত আকারে আমাদেরকে সেটা পার্লামেন্টে তুলে স্ব মন্ত্রণালয়ের যে সমস্ত অর্ডিন্যান্সগুলো জারি করা হয়েছিল সেগুলো আইনে পরিণত করতে হবে। যদি আমরা মানবাধিকার কমিশনের কাছে একটা তদন্তের জন্য দিই বা গুম কমিশনের কাছে একটা তদন্ত দিই, তো এইটা কিন্তু মাল্টিপ্লিসিটি অফ ইনভেস্টিগেশন এজেন্সিস হবে, বিভিন্ন রকমের রিপোর্ট আসবে। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তাদেরকে দোষ দেব, কেউ কেউ নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম অধ্যাদেশ এগুলো করে ফেলেছে। আমরা দোষ দিতে চাই না, ১.৫ বছর একটা গভর্নমেন্টের বয়স, হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো ওনারা করতে চেয়েছেন, সেই জন্য কিছু কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তা এখন তো একটা রেগুলার গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, এখন অনেক সময় আছে আমরা আলাপ আলোচনা করে এই গুম অধ্যাদেশগুলো, মানে গুম কমিশনগুলো, মানবাধিকার কমিশন এবং আইসিডি অ্যাক্ট, এগুলো সিমিলারিটিস রেখে আমরা যাতে গুমের শিকার যদি কেউ হন বা অতীতে যারা হয়েছে তাদের জন্য যদি ন্যায় বিচার এবং সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিত করতে পারি তাহলে সেটাই কি ভালো না? এবং সেই জন্য আমাদের একটু সময় দরকার। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কথা বলেছি, কিন্তু বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে 4 বা 5 পরে একটা বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট দিয়েছে, রেজাল্ট যেদিন দিয়েছে সে ও বাড়ি ফিরেছে। মা জানতে চাইলো কিরে পাশ করছে, ছেলে জবাব দিচ্ছে আবার পাশও। মা জানতে চাইছে তাহলে কি ফেল করেছে, ছেলে জবাব দিচ্ছে আবার ফেইলও। মা খুব কৌতূহলী জানতে চাইলো পাশও করিস নাই ফেলও করিস নাই তাহলে করছিসটাই। ছেলে বলল আমাকে 2 ক্লাস নামায় দিস। কোনো সময় আসলে ফেল করাও কঠিন। এই যে আমরা বুঝলাম যে ফেল করা সহজ নয়, কখন আমরা এটা বুঝলাম জানেন? যখন দুনিয়ার অনেক জিনিস পাশ হইতেছে সংসদে, আমাদের জানতে ইচ্ছা করতেছে যে আসলে আমরা কোথায় পাশ করতেছি এবং কোথায় ফেল করতেছি। আমাদের প্রিয় আইনমন্ত্রী, প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে সংবিধান পড়াচ্ছেন, আইন শেখাচ্ছেন, মানে কেমন একটা স্কুল ভাব। মনে হয় যে এই যে কোনো সময় মনে হয় যে এই গানটা এখন শুরু হবে, স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে। একটা ডিজে, একটা খুব প্রপার ডিজে সংসদে থাকলে খারাপ হতো না, তাই না? সেই সময় হচ্ছে সবাই একসাথে গায়ে উঠতো স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে, খারাপ লাগতো না মনে হয়। অথবা তার চেয়েও বড় কোনো মারফতি গান, যেমন চাবি মাইরা দিছে ছাইরা, সবাই মিলে গাইলো চাবি মাইরা দিছে ছাইরা। অথবা স্পিকারের দিকে তাকায়া বলতে পারতো যে মাননীয় স্পিকার, মানে আর থেকে আরেক লেভেল উপরের মারফতি বলতে পারতো মাননীয় স্পিকার খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তো এই খাঁচার সাথে আবার এই যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর এই প্রায় 20 মাস পরে আটক হওয়া, জেলে যাওয়া, এটারে মিলায় না। কারণ মিল জিনিসটা এরকম যে মিলের আসলে খিল খুলে গেছে, কিলবিল করছিল, কাচুমাচু হয়েছিল কেচর মতো, পেটের পাকে কথার কাতুকুতু। আসলে এখন যদি বিদ্রোহী কবি থাকতেন তাইলে হয়তো এই লাইনগুলি না লিখে, এই কিলবিল করছিল কাচুমাচু হয়েছিল না লিখে সভ্যতার খুঁজে মাচু পিছু চলে যেতেন। সেই ভালোগুলি নিয়ে আমরা যে অনুমান করেছিলাম যে এই ভালোগুলি হচ্ছে
পাশ করবে, সেই ভালোগুলো আসলে ফেলও করতে পারে নাই, ওদেরকে 2 ক্লাস নামায় দেওয়া হয়েছে। তিনি শতাব্দীর পর শতাব্দী ঘাটেন, বইয়ের পর বই পড়েন, খুঁজে নিয়ে আসেন অলিভার ক্রমওয়েলকে, তার কাটামুন্ডু, এবং যেটা আগেই মারা গেছিল সেই মৃত কাটামুন্ডুটা কিভাবে ঝুলায় রাখা হয়েছিল সেইটার একটা রোমহর্ষক বর্ণনা সংসদে দেন। আমরা টেবিল চাপড়ায় খুব সমর্থন জানাই, খুব জ্ঞানের কথা শুনলাম। এইগুলি জিনিস তিনি কখন বলেন? ওইগুলি জিনিস তিনি তখনই বলেন যখন তিনি ওই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করবেন না, বিচারক নিয়োগের জন্য আলাদা নীতিমালা করা যাবে না, মানবাধিকার কমিশনের যে আইনটা করছিল ওই সরকারটারে আদেশ করছিল, যেটা অধ্যাদেশ করছিল, ওইটা পাশ করা যাবে না, ওইটা রহিত করতে হবে, কারণ ওটা এত খারাপ ওই আইনটা। উনি আমাদেরকে খুব পড়ায় আঙ্গুল দিয়ে দেখা, একজন ব্রেইল পড়ানো যেরকম করে পড়ায়, আমাদের চক্ষু নাই, আমাদের আঙ্গুলটা নিয়ে সেরকম ধরায় দেওয়া হয় সেই ব্রেইলের অক্ষরের উপর, সেই ব্রেইল অক্ষরের মতো তিনি আমাদেরকে পড়ান। এই মানবাধিকার কমিশনের আইন যেটা প্রস্তাব করা হয়েছিল সেটা এত খারাপ যে এইটাকে নিয়ে আমাদের পরে আমরা এটা করব, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করে একটা ভালো মানবাধিকার কমিশন আইন আনবো, ততদিন পর্যন্ত 2009 সালের আইনটাই থাক। ইন্টারেস্টিং না? যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে, সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে, সবকিছুকে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনবো। ওই সোনালী ঘোড়ার দৌড় ছাড়া আর কিছুই দেখে না। আপনারা দেখেছেন বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। লজ্জা, এটা ঠিক। আমি সেদিন পার্লামেন্টে বলেছিলাম গুগু বারবার ধান খেতে আসে, কিন্তু কপাল যখন মন্দ হয় তখন কিন্তু জালে বেঁধে যায়। ইনশাল্লাহ গুগু বেঁধে যাবে, দেরি হবে না ইনশাল্লাহ। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। এখানেই দাঁড়িয়ে একজন বক্তা জুলাই যোদ্ধা বলেছেন বাংলাদেশের প্রথম গণভোটটাও কিন্তু সংবিধানে ছিল না। একজন সামরিক ব্যক্তি তিনি বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার জন্য সেই গণভোট দিয়েছিলেন। বিএনপি গর্ব করে বলে 71ও তাদের, 90ও তাদের, 24ও তাদের, সবকিছু তাদের, আর কারো কিছু নেই। 71-এ তো বিএনপির জন্মই হয় নাই, 71 তাদের হয় কিভাবে? এখন যদি বলে যে 71-এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ করেছেন, সেই কারণে হ্যাঁ ঘোষণা উনি দিয়েছেন, প্রথমবার নিজের পক্ষ থেকে, দ্বিতীয়বার আরেকজনের পক্ষ থেকে, আর যুদ্ধ উনি করেছেন, আমরা অবশ্যই সম্মান করি। কিন্তু এককভাবে যদি একক ক্রেডিট এক ব্যক্তিকে সবকিছু দিয়ে দেওয়া হয়, তাহলে বাকি যোদ্ধাদের পজিশন কোথায় থাকে? যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। তাহলে একজন সামরিক আইন প্রণেতা, সামরিক নেতা, সে কিসের ভিত্তিতে রাষ্ট্রপতি হলো বা বাংলাদেশের জনগণের রাষ্ট্রের দায়িত্ব নিল? রেফারেন্ডাম। বাংলাদেশে এটাই ছিল প্রথম গণভোট এবং এটা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এবং 98.9% মানুষ ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছিল। এবং সেকেন্ড রেফারেন্ডাম দিয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ 1985 21 মার্চ। একই উদ্দেশ্য, যে সেও ছিল আপনার সেনাপ্রধান, সেও ছিল আপনার সামরিক প্রধান, তো সেও বৈধতা চেয়েছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাই, সুতরাং আমি গণভোট দিচ্ছি, আপনারা যদি বৈধতা দেন আমি ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না। এবং জনগণ তাকেও মোর দ্যান 80% ভোট দিয়ে তাকে তার ক্ষমতার বৈধতা দিয়েছে। তাহলে প্রথম দুইটা গণভোট হয়েছে কি জন্য? সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। এবং এটা চলার পরে 90s এসে আপনার এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা রাজনৈতিক ঐক্যমতে এসে তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছেন। তারপরে তৃতীয়বার যখন গণভোট হয়েছে, এটা কে করেছে? আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া করেছেন এবং এটার উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার। তাহলে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন, তার অবশ্যই তার পিতামাতার গৌরবোজ্জ্বল ইতিহাসকে মনে করতে হবে। বেগম
আপনার কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এনেছেন, তাহলে এখন গণভোট মানতে আপনাদের সমস্যা কোথায়? এখন কথা হচ্ছে, একটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে লাখো শহীদের রক্তে কেনা ৭১ যদি কারো বাপের না হয়, হাজারো শহীদের রক্তে কেনা ২৪ কারো বাপের না। সুতরাং কোনো ছলচাতুরি চলবে না। অনেক দেখেছি আপনারা চরম আনকনস্টিটিউশনাল আনলফুল কাজ আপনারা পার্লামেন্টে করছেন। আপনারা রেফারেন্ডামকে ভয়েড অ্যাব ইস্যু বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। আপনারা পার্লামেন্টকে সভরেন বলেছেন, হুইচ ইজ ইনকারেক্ট। এই কথাগুলো আপনারা একান্তই গায়ের জোরে বলছেন, এটা করা চলবে না। আর আমি বিরোধী দলকে অতি আন্তরিকভাবে বলছি যে আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন পার্লামেন্টে, কিন্তু এভাবে কাজ হবে না, এভাবে হবে না। আমরা অনশনরত অবস্থায় ৫ জন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য আমার সাথে দেখা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনাদের একটাই কথা যে তারা শুনছে না। শুনছে না, তাহলে আমি কি করবো পার্লামেন্টে? আপনাদের রাজপথে ছাড়া এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, কোনো মতেও তারা শুনবে না। তারা দলীয় এজেন্ডাকে, দলীয় মতের অভিপ্রায়কে ৭০% জনমানুষের অভিপ্রায়ের উপরে আস্থা দিয়েছে, অবস্থান করিয়েছে। 70% ইজ মোর দ্যান 51%, রাইট? এখানে ডিপ স্টেটকে ব্যবহার করে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা বলি নাই, আমরা বলি নাই। এবং তারা এইভাবে ক্ষমতায় এসে, আচ্ছা একটু আমি আমি বলা উচিত আমার মনে হয়, আচ্ছা আমি বলছি, সেটা হচ্ছে যে তাদের যে দলীয় এজেন্ডা, সেটাকে তারা জনগণের পরম অভিপ্রায়ের উপরে গিয়ে তারা সেটাকে অবস্থান দিয়েছে। যেমন আপনি দেখেন 70% মানুষ গণরায় দিয়েছে সংবিধান সংস্কারের জন্য, এটা সেটেল ইস্যু। তারা ৯ মাস ঐক্যমত কমিশনে আলোচনা করেছে এবং তাদের আলোচনার পক্ষে জনমানুষ আছে কিনা সেটা জানার জন্যই তো গণভোট হয়েছে। তা গণভোট দিলেন, এখন মানতে অসুবিধা হচ্ছে কেন? কারণ আপনারা সেই ফ্যাসিবাদী কাঠামোকে পুনর্বহাল রাখতে চান। আপনাদেরকে মনে না করিয়ে দিলে আমার গুনাহ হবে, ভুল হবে না, শুধু গুনাহ হবে। সেটা হচ্ছে আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, মতিউর রহমান নিজাইব সাহেব, তাদের সাথে কি করা হয়েছিল জাতি আমরা দেখি নাই? কি করা হয়েছিল? তারা ফুল মন্ত্রী ছিলেন না? তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলানো হয়েছে। আপনি ভুল বলছেন, ঝুলানো হয়েছে না? আপনাদের নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা কতটা জুলুম নির্যাতনের সয়েছেন এটা আমরা জানি, আপনাদের প্রতি সহমর্মিতা আমাদের আছে। ঠিক একই ঘটনা আপনাদের সাথে হবে যারা এখন সংসদে আছেন বিরোধী দলের পক্ষ থেকে। আমরা চাই না আপনাদের জানমাল পূর্বের মতো ক্ষতিগ্রস্ত হোক। আপনারা যদি এখনই সংবিধান সংস্কারের জন্য রাজপথে না নামেন, আপনাদেরকেও সাসপেন্ড করে দিবে, আপনাদের দলের নিবন্ধন বাতিল করে দিবে। আপনারা এখনই আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত। এই জন্য আমি বলছি যে জুলাই সনদে কোনো আপোষ করবেন না। আমাদের দায়িত্ব ছিল, আমরা ছাত্র নেতৃত্ব দিয়ে আমাদের যার যার জায়গা থেকে আমরা একটা অভ্যুত্থান করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেছেন। গত 17 বছর অনেক আন্দোলন হয়েছে, কোনো কাজ হয়নি। আল্লাহ আমাদের কবুল করেছেন বলে আজকে এখানে কথা বলছি। আমরা নিজেদের কোনো ক্রেডিট নেই না, দাবিও করি না। আমরা প্রাইভেট থেকে উপদেষ্টা হইতে চাই নাই, যাই নাই। কোথাও থেকে একটা কলঙ্কের দাগ আমাদের গায়ে লাগতে দেয়নি, আলহামদুলিল্লাহ। শুধু সত্য বলতে চাইছি, সত্য বলবো বলেই। এবং আমি শেষ একটা কথা বলে শেষ করে দিচ্ছি যে আপনারা যদি বাংলাদেশের জনমানুষের ভবিষ্যতের তোয়াক্কা করেন, আপনারা অবশ্যই কোন দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও যেন জুলাই সনদ থেকে হারিয়ে না যায় এবং ওইভাবে পুঙ্খানুপুঙ্খন ভাবে যেন বাস্তবায়ন করতে হবে। একটা অর্ডিন্যান্স এখান থেকে সরিয়ে ফেলে, আপনারা জানেন কথা অনেক চলে আসতেছে, আমি দুঃখিত যে তারা গুম কমিশন অর্ডিন্যান্স কেন বাদ দিচ্ছে, তারা সুপ্রিম কোর্টের বিচার সচিবালয় সংশোধনী অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ কেন বাদ দিচ্ছে, তারা পুনরায় সেই পুনর্বহাল করতে চায় ফ্যাসিবাদী কাঠামো। তা আপনারা এই কাঠামোয় থাকলে তো রাজনীতি করতে পারবেন না, পরের বার কোন সংসদ নির্বাচন করতে পারবেন না। এখনো কেন রাষ্ট্রপতিকে সরানো হয় না, এই প্রশ্নটা আপনারা কেন করছেন না? চুপ্পু এখনো কিভাবে আপনার রাষ্ট্রপতি? এবং এই যে আপনার শেখ হাসিনা বলেছে যে আমি লেথাল ওয়েপন ইউজ করার অর্ডার দিয়ে দিয়েছি, এই একটা অর্ডারে আমার 2000 ভাই নাই। এটা চুপ্পুর সাথে বসে এই মিটিং হয়েছে। আমি 10 সেকেন্ড। আর সেটা হচ্ছে যে তারা চুপ্পুকে এই জন্য সরাচ্ছে না কারণ পরবর্তী নির্বাচনের আগে তারা প্রেসিডেন্ট চেঞ্জ করবে এবং নির্বাচনকে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আবার ক্ষমতায় থাকবে এবং আপনাদের নিশ্চিহ্ন করে ফেলবে, আমাদেরকেও করবে। এবং এখন যেহেতু সময় আছে, আপনাদের আল্লাহর দোহাই
আপনারা ঐক্যমত হয়ে রাজপথে নামেন, যে আপনারা যদি না করেন আমরা সরকার বিরোধী আন্দোলন করতে প্রস্তুত। মুস্তাফিজ গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লেখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপন এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে সংসদে অনুমোদন বা অনুমোদন না হওয়ায় সেগুলো কার্যকারিতা হারিয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের পর নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অধ্যাদেশ পাস বা রহিত না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গত 31 মার্চ সংসদে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-কে অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটির সূচনা থেকেই অবৈধ। এখন প্রশ্ন হলো, যে দাবিগুলো বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন, সেই আন্দোলনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? বিচারকদের জন্য একটা আলাদা সচিবালয় হবে, সেইটা বাংলাদেশে মাজদার হোসেনের রায় 1998 সালে হওয়ার পরে এই 27-29 বছরের দাবি, এই দাবির সাথে বিএনপি একমত পোষণ করছে অন্ততপক্ষে 3 লক্ষ বার। এই যে আজকে যে আসাদুজ্জামান যে কথা বলতেছেন, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, শুধু এই কারণেই না, অনেক কিছু ড্রাফট উনার করা, কারণ সেই সময় তিনি ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন, নিচে বসে উপরের কথা তিনি অনেক কিছু বলছেন এবং তিনি হচ্ছে সবচেয়ে বেশি জানেন যে বিএনপি কথা দিয়া কেমনে কথা রাখে না। কেন আমি ভয়টা পাইছি আমি আপনাদের বলি। বিচার বিভাগ আলাদা করার কথা ছিল 2001 সালে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আজকের আইনমন্ত্রী সিনিয়র, উনি তখন বলছিলেন যে আমি আজ এটা কইরা দিয়ে যাচ্ছি। বেগম জিয়া তাকে নিজে ফোন করে বলছেন এটা আমরা আইসা করবো। 5 বছরে কিন্তু করেন নাই, 5 বছরে বিএনপি সুবিধা হয় নাই কিন্তু বিচার বিভাগ আলাদা করার। এখন আইসা সেটেলড ম্যাটার যে বিচারকদের জন্য আলাদা একটা সচিবালয় থাকবে, সেইটা করার ক্ষেত্রে মানে আইনমন্ত্রী আমাদের বন্ধু জনাব আসাদুজ্জামান, আমাদের আরেক বন্ধু অ্যাটর্নি জেনারেল জনাব রুহুল কুদ্দুস কাজল, তারা আমাদেরকে আক্ষরিক করতে হাইকোর্ট দেখাচ্ছেন। আপনার জন্য তো সংসদের আইন আপনার মানতে আপনি বাধ্য না। ফ্যান্টাস্টিক, আপনি 99টা মানলেন কেন? কোনটা মানতেছেন কোনটা মানতেছেন এটার মধ্যে আপনি 99টা মানতেছেন, 16টা মানতেছেন না কেন আপনি? আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে কি ঐক্যমত্য সংস্কার কমিশন মিলা যা করছে সেগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না, সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে ওইটা আমার একটু বুঝাই। আগে প্রশ্ন করে রাখলাম আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যেগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার। এবং কষ্টদায়ক বাংলাদেশের জন্য। এবং আমি পড়ে দেখলাম, ভাই তো খুবই ইস্তেহার খুব ভালোবাসতেছেন, ইস্তেহারটা আমিও একটু হালকা পাতলা পড়েছি। সেই ইস্তেহারে আমি দেখলাম যে ওনারা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্টিসের ন্যায়পরায়ণতা নিতে চান এবং উনি বলতেছেন যে সুশাসন, ইটস কল্ড গুড গভর্নেন্স শব্দটা একটা আছে টার্মিনোলজিতে। গুড গভর্নেন্স কিভাবে সম্ভব জাস্টিসকে ইনশিওর করা ছাড়া, এবং সেটাকে যদি দলীয়করণ ভাবে যদি বিচারপতি নিয়োগ দিয়ে কিভাবে সম্ভব, এবং যে ধারাটা দিয়ে বিচারপতি নিয়োগ করা হয় আমাদের কনস্টিটিউশনে। ডক্টর মুজাহিদ, আপনি অনুমতি দিলে একটা কথা বলি। জিনিসটা হইল রেজাউল করিম রনি কিন্তু ইশতেহারের বক্তব্যের সাথে বিচার বিভাগের চারটা জিনিস, চারটা অধ্যাদেশ বিএনপি বিল আকারে আনেনি এবং গ্রহণ করেনি। সেই চারটা জিনিস কোনো সরকার চালানোর সাধারণ দুর্নীতি বা চুরি করা বা করাপশনের জন্য প্রয়োজন ওইভাবে নাই। একটি হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণের ওটাকে বন্ধ করা, মানবাধিকার কমিশনকে বন্ধ করা, গুম কমিশনকে বন্ধ করা, পুলিশ অধ্যাদেশকে বন্ধ করা। এই জিনিসগুলো কিন্তু সাধারণ দুর্নীতি বা সরকার চালানোর একটু বেশি ক্ষমতা ব্যবহার করার জন্য এগুলো সরাসরি প্রয়োজন নাই। এইগুলো তখনই প্রয়োজন হবে যখন আগামী দিনে সরকারকে তারা চিরস্থায়ী করে ফেলবে এবং আওয়ামী লীগের মতো আরেকটি একই ধরনের পন্থায় তারা এগোবে এবং বিরুদ্ধ মত এবং ফান্ডামেন্টাল যে রাইট সেটিকে তারা দমন করবে। সেই দমন করার জন্য সেই পুরনো পন্থা রাষ্ট্রীয় নিরাপত্তার কথা তারা তুলছে, যেটা ৭১-এর পর থেকে
এ দেশে ব্যবহার করা হচ্ছে, এবং এটাই হচ্ছে একটা মৌলিক ডিফেক্ট যে রাষ্ট্রের নিরাপত্তা, বাংলাদেশের মতো রাষ্ট্রের নিরাপত্তার আবার কিসের দরকার? যে রাষ্ট্র ইন্ডিয়ার সাথে চুক্তি করে সরকারগুলো ক্ষমতায় আসে, চুরি করে মানুষ মেরে আবার ইন্ডিয়া যে থাকে, সেই রাষ্ট্রের জনগণের নিরাপত্তার জন্য মানুষকে ধরে পিটানো, আটকে রাখা, এটা মানুষ চায় না। কারণ মানুষ জানে যে রাষ্ট্রের নিরাপত্তা মানে হচ্ছে সরকার প্রধান এবং স্বৈর শাসকদের নিরাপত্তার ব্যবস্থা করা। এই গল্প গত 55 বছরে অন্তত মানুষ বুঝতে শিখেছে। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয় অধ্যাদেশ, বিচারক নিয়োগের পদ্ধতি সংক্রান্ত অধ্যাদেশ, এইগুলা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ। তান্ত্রিক স্থিতিশীলতার বিশ্লেষণ বিগত কয়েক মাসে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন ইস্যুতে, যেমন বিচার বিভাগ, পুলিশ প্রশাসন বা নির্বাচন কমিশন সংস্কার, বিএনপি যেসব ভিন্নমত দিয়েছে নির্দিষ্ট রাজনৈতিক যুক্তি হচ্ছে সংস্কারের নামে যদি নির্বাহী বিভাগের ক্ষমতা অতিরিক্ত কমিয়ে দেওয়া হয় তবে সরকার দুর্বল হয়ে পড়বে। বিএনপি সরকারের নিয়ন্ত্রণ একদম শিথিল হয়ে গেলে রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বিষয় সরকার দুর্বল হওয়ার ভয়। বিএনপির যুক্তি, গণতান্ত্রিক ব্যবস্থার মূল দর্শন, সংস্কারের উদ্দেশ্য ক্ষমতার কেন্দ্র ক্ষমতা এক জায়গায় প্রধানমন্ত্রীর হাতে থাকা উচিত যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া উচিত যাতে কেউ স্বৈরাচারী। প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, পুলিশ বা প্রশাসন পুরোপুরি স্বাধীন হলে সরকারের আদেশ মানবে না। প্রতিষ্ঠানগুলো স্বাধীন হলে তারা ব্যক্তি বা দলের সেবা না করে রাষ্ট্রের সেবা করবে। জবাবদিহিতা, কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণই শৃঙ্খলা বজায় রাখে। চেক অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণই জবাবদিহিতা নিশ্চিত করে। গণতান্ত্রিক সিস্টেমের সাথে পার্থক্যের জায়গা, গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তিশালী সরকার মানে এই নয় যে যার হাতে অসীম ক্ষমতা, বরং শক্তিশালী সরকার মানে হলো এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিটি প্রতিষ্ঠান, বিচার বিভাগ, সংসদ, নির্বাহী বিভাগ শক্তিশালী। পার্থক্য এক, বিএনপি যে দুর্বলতার কথা বলছে সেটি মূলত নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস। কিন্তু গণতন্ত্র বলে নির্বাহী বিভাগকে কিছুটা নিয়ন্ত্রণে রাখলেই জনগণের অধিকার সুরক্ষিত থাকে। প্রক্রিয়া যদি খুব বেশি দীর্ঘ হয় বা হাসিনা একসময় বলেছিল, আই নিড অ্যাবসলিউট পাওয়ার ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, মানুষের উন্নয়নের জন্য আমার হাতে অ্যাবসলিউট ক্ষমতা দরকার। সেই অ্যাবসলিউট ক্ষমতা পাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেই ক্ষমতা ব্যবহার করেছিলেন, এবং পরবর্তীতে তিনি এই ক্ষমতা নিয়ে ভারতে চলে গিয়েছেন। এখন এই বিএনপি সরকারেরও ক্ষমতার দরকার, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা নয়, ক্ষমতার ভারসাম্য দরকার, এবং ক্ষমতাগুলো একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এক্সারসাইজ হওয়া দরকার। সেখানে কেউ কারো উপরেও থাকবে না, কেউ কাউকে নিয়ন্ত্রণও করবে না। যার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতাই জনগণের হয়ে তার পক্ষে ব্যবহার করবে। একজন নেতার চেহারা, পোশাক, স্টাইল, ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না। মনে রাখেন নেতৃত্বের সততা, ত্যাগ এবং একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি। ক্ষমতা থাকাকালীন তার গুম হওয়া ও ভারতে যাওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। মুখপাত্র সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়। এর প্রায় 2 বছর আগে 17 এপ্রিল 2013 বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়। ইলিয়াস আলীকে গুম করে মেরে ফেললে সালাউদ্দিন আহমেদকে মেরে ফেলা হয়নি, বরঞ্চ গুমের 61 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর টানা 10 বছর তিনি ভারতেই অবস্থান করেন এবং হাসিনার পতনের পর তিনি দেশে আসেন। এখন প্রশ্ন হচ্ছে, ইলিয়াস আলীকে মেরে ফেললেও তাকে কেন মেরে ফেলা হয়নি? তিনি কি মৃত্যু ভয়ে নাকি স্বেচ্ছায় রয়ে যোগ দেন? দলের স্বার্থে নাকি হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল হন, নাকি রয়ের টাকাকে র এজেন্টে পরিণত হন? সবগুলো প্রশ্নের উত্তর মিলবে র অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখলে। র মূলত 4টি উপায় তাদের টার্গেটকে ঘায়েল করে। টাকার লোভ দেখায়, দ্বিতীয়ত হানি ট্র্যাপ করে, তৃতীয়ত ক্ষমতায় বসানোর লোভ দেখায়, চতুর্থত ভয় দেখায়। খুব সুন্দর করে বিএনপি সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী খুব সুন্দর করে আমাদেরকে নতুন করে সংবিধান শিখাচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার নতুন একটি বয়ান তৈরি করে জনগণকে গিলাচ্ছে, এবং এতটাই মিথ্যাচার বা ভ্রান্ত বক্তব্য দিয়ে তিনি করছেন যে যার জন্যে তাকে কাঠগড়ায় দাঁড়ানো উচিত, তাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তিনি বলছেন সরকারের ক্ষমতা কমে যাবে,
তিনি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সরকারের ক্ষমতা যত কম থাকবে বা যত এটা নিয়ন্ত্রণে থাকবে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে, তত বেশি গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর থাকবে এবং রাষ্ট্র এবং জনগণ উপকৃত হবে। যেই জিনিসটা হাসিনা উল্টা পথে নিয়ে গিয়েছিল, বিএনপি সেই কাজই করতে যাচ্ছে, কিন্তু হাসিনা গণতন্ত্রের মানে আমাদেরকে নতুন করে শেখাননি। এখন দেখা যাচ্ছে যে সালাউদ্দিন আহমেদ ভারতে 5 বছর অবস্থান করে তিনি নিজেই নতুন করে গণতন্ত্রের মানে ইন্ডিয়া থেকে শিখে আসেননি এবং জনগণকেও সেই ইন্ডিয়া থেকে শিখে আসা মানে এখন গলাধকরণ করার চেষ্টা করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, যেটা অতীত কখনো এই ধরনের বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ওনার বিষয় না করলেও তার কার্যক্রম নিয়ে বলতে পারি। এই প্রশ্নটা আসছে বা হাসাহাসি বা ট্রল করার বিষয়টা আসছে এই জন্যে যে অভ্যুত্থান তাদেরকে এই অবস্থান নিতে সাহায্য করেছে, জুলাই অভ্যুত্থান, এবং জুলাই অভ্যুত্থানে বা এই বিপ্লবে তাদের রোলটা, বিশেষ করে ওনার ব্যক্তিগত রোল, উনি তখন কোথায় ছিলেন, কি করেছেন, এবং যখন হাসিনা পালালো তারপরে এসে ওনার যে অবস্থান, এই কন্ট্রাডিকশনটাই কিন্তু ওনাকে হাসির পাত্র করছেন। উনি যদিও বলেছেন যে ওনাকে গুম করা হয়েছিল, সার্বিক কার্যক্রমে গুমের বিরুদ্ধে উনি স্বতঃস্ফূর্তভাবে কোনো মামলা করেন নাই, বাট গুম কমিশনে উনি গেলেও এখন সে অধ্যাদেশই উনি বাতিল করে দিচ্ছে। এই মুহূর্তে এর অর্থ হচ্ছে যে উনি গুম হন নাই এবং গুম উনি স্বীকারও করেন না। তো সুতরাং ওনার গত 17 বছর বা উনি যতদিন দেশ থেকে অনুপস্থিত ছিলেন সেই অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং সেই কারণেই অনেকে ধারণা করছে যে উনি গুমের পরিবর্তে হয়তো রাজনৈতিক প্রশিক্ষণে আসামে বা শিলংয়ে অবস্থান করেছিলেন, অবস্থানে নিয়েছেন। এবং আমরা একটা অর্ডারও এই পরিপ্রেক্ষিতে দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, যেটা অতীত কখনো এই ধরনের বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো নজির ছিল না। প্লাস পার্লামেন্টে ওনার যে অবস্থান, জুলাই অভ্যুত্থান নিয়ে ওনার যে অবস্থান, জুলাই সনদ নিয়ে ঐক্যমত কমিশনে তার অবস্থান, জুলাই সনদকে মেনে নেওয়া এবং তার যে সংবিধানের আওতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল সেই সংবিধানের আংশিক গ্রহণ বা তার জন্য বেনিফিশিয়ারি অংশটাকে দল হিসেবে গ্রহণ করার প্রবণতাটাকেই জনগণ সঠিক বলে মনে করছে, বিভ্রান্তিকর এবং প্রতারণামূলক ধারণা করছে। এই কারণেই তার উপরে, এবং যেহেতু উনি ওই দলের, সরকারি দলের প্রধান মুখপাত্র হিসেবে, এমনকি আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন, সেজন্য জনগণের রোষটা ওনার উপরে। যে এক কথাই বললে আমি হতাশ, এবং দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের পরে যখন জুলাই বিপ্লবটা হলো, তারপরে জনগণের যে প্রত্যাশা ছিল তাকে রিভার্স করার একটা প্রবণতাই সংসদের মাধ্যমে আমরা উপলব্ধি করি। আবার সেই স্বৈর শাসনের দিকেই আমরা ফিরে যাচ্ছি বলে মনে হয়। এখানে শুধু হতাশ হওয়ার মাধ্যমে সমস্যা শেষ হবে না, কারণ এটি আমরা হাসিনার মাধ্যমে দেখেছি। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন এবং যত ধরনের সাপ্রেশন অ্যাপ্লাই করা যায় জনগণের উপরে সেটা করেছিল, এবং সে একা করেনি, একাধিক এজেন্সিকে ব্যবহার করেছে, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। যারা রাষ্ট্রের কর্মচারী এবং জনগণের টাকায় চলে তারাই জনগণের শত্রু হয়ে দেখা দিয়েছিল বিগত আওয়ামী লীগের আমলে। কাজে আগামী দিনে এই কাজটি তারা আবারও করবে বলেই এই অধ্যাদেশগুলোকে তারা বাতিল করেছে। এটা কোনো সাধারণ দুর্নীতি বা সাধারণ কোনো একটি পদ্ধতি না, এটা পুরনো ব্যবস্থায় আরো ভয়ঙ্কর রূপে ফিরে যাও। তারা পারবে কি পারবে না সেটা অন্য বিষয়, কিন্তু তারা যে করবে সেটার মধ্যে কোনো সন্দেহ এখন থাকার কারণ নেই। নাহলে প্রকাশ্যে এই মিথ্যাচার তারা করতো না। প্রকাশ্যে একজন ইন্ডিয়ায় থাকা রয়ের দ্বারা ট্রেন এবং রয়ের তত্ত্বাবধানে 5 বছর পার করে আসা একজন মানুষকে গুমের কথা বলে তাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বানানো, এটা, এবং আওয়ামী লীগের আগের প্রেসিডেন্ট চুপ্পুকে রেখে দেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলকে নিয়োগ করা, এই জিনিসগুলো খুব ভয়ঙ্কর কোনো কিছুর ইঙ্গিত দেয় এবং বাইরের শক্তিগুলোকে সরাসরি সরকারের মধ্যে প্রবেশ করানোর একটা
চেহারা এই সরকার তৈরি করে ফেলেছে। তা এই জিনিসগুলো আগামী দিনের বাংলাদেশকে ভয়ঙ্কর কোনো একটি দিকে নিয়ে যাবে, জনগণ ভয়ঙ্কর কোনো কিছু শিকার হবে, এটি এখন আর কোনো অস্পষ্ট বিষয় নয়।